আছিস কেমন? আর কেমন আছি, দেখ না কিরকম ভ্যাপসা গরম। ঘরে সারাক্ষণ এসি চালিয়ে রাখতে হয়, আর মাস গেলে কারেন্টের বিলে হাতে ছ্যাঁকা খেতে হয়। তা যা বলেছিস সত্যি। তবে গ্রিন বিল্ডিং হলে এই অসুবিধে অনেকটা কমে যাবে কিন্তু। বাড়ির রং সবুজ হয়ে গেলে গরম কমে যাবে, এ আবার কি? ধুর বোকা, বাড়ির রং না, তবে গ্রিন বিল্ডিং হলো যে বিল্ডিং এ বেশি বেশি সবুজ গাছপালা থাকবে। দাঁড়া, তোকে দুটো ছবি দেখাই। এই দেখ, কি দেখলি ছবি দুটোতে? একটা ফ্ল্যাটে অনেক গাছপালা, আর একটা ফ্ল্যাটে সেটা নেই। গ্রিন বিল্ডিং বলতে নিশ্চয়ই তুই বাদিকেরটা বোঝাতে চাইছিস। একদম, গ্রিন বিল্ডিং হলো পরিবেশ বান্ধব বিল্ডিং, কিন্তু কয়েকটা গাছ লাগিয়ে দিলেই যে সেটা গ্রিন বিল্ডিং হয়ে যাবে তা কিন্তু নয়। কোনো বিল্ডিংয়ের প্ল্যানিং থেকে ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন, মেনটেনেন্স, রেনোভেশন সব কিছুই হতে হবে পরিবেশ বান্ধব, অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। অর্থাৎ বলতে পারিস পরিবেশগত উপাদান দিয়ে যেমন তৈরি হবে, তেমনি পরিবেশের পক্ষে সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে। সেটা কিভাবে নির্ণয় হবে? মানে কেউ কিভাবে বুঝবে গ্রিন বিল্ডিং হলো কি না? সেটার জন্য গ্রিন বিল্ডিং আর্কিটেক্টদের সার্টিফিকেট নিতে হয়, সেটাকে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট বলা হয়। আর এই সার্টিফিকেটটা মূলত 3টে কোয়ালিফিকেশনের হয়। নাম্বার 1 গ্রিন, যেটার কোয়ালিফিকেশন মার্কস 55 থেকে 70। নাম্বার 2 গ্রিন প্লাস, যেটা হলো 71 থেকে 85। এবং নাম্বার 3 সুপার গ্রিন, অর্থাৎ 86 থেকে 100। আচ্ছা, আমায় একটু বলতো যে পরিবেশের সাথে কিভাবে এটা যুক্ত। আচ্ছা, কি কি মেটেরিয়াল ব্যবহার করা হয় এতে? গ্রিন বিল্ডিং তৈরি করতে খড়, কাঠ, বাঁশ, কর্ক, রিসাইকেলড স্টিল ইত্যাদি এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো গ্রিন বিল্ডিং এ প্যাসিভ সোলার হিটিং এর ব্যবস্থা আছে, অর্থাৎ বাড়িঘর আলোকিত করার জন্য সোলার লাইট ব্যবহার করা হয়। এইরকম বাড়িগুলোর বাথরুমে ফসেট, শাওয়ার হেড বা কলের মুখে লো ফ্লো প্লাম্বিং এর ব্যবস্থা আছে, যাতে চাইলেও বেশি জল খরচ হবে না, এতে জল সঞ্চয় করা যাবে। আর এই যে তুই এত গরম গরম করছিলিস, তার জন্য বাড়িঘর ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়, আর ঘরে অনেক জানলা থাকে। আর জানিস তো, মজার জিনিস হলো মাটির স্বাভাবিক তাপমাত্রা যাতে ঘরকে ঠান্ডা রাখে, তার জন্য মাটির নিচে আর্থ টিউব লাগানো থাকে। তাহলে তো এরকম বিল্ডিং তৈরি হলে তো কথাই নেই, দূষণ অনেক কমে যাবে, রক্ষণাবেক্ষণের খরচ কমে যায়, কৃত্রিম আলো, এসি ইত্যাদির অপ্রয়োজনীয় ব্যবহার কমবে। কিন্তু পরি, এরকম বিল্ডিং বানাতে তো অনেক চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়ে কি আর্কিটেক্টদের ট্রেনিং হয়? প্রথমেই বলি, গ্রিন বিল্ডিং আর্কিটেকচার কিন্তু সাস্টেনেবল আর্কিটেকচারের মধ্যে পড়ে। মানে কোর্সটার নাম সাস্টেনেবল আর্কিটেকচার। ভারতে অনেক ইনস্টিটিউশনেই এই কোর্স করানো হয়ে থাকে। 3-4 বছরের ব্যাচেলার ডিগ্রি থেকে শুরু করে 2 বছরের মাস্টার ডিগ্রি এবং পাশাপাশি ডক্টরেটও করানো হয়ে থাকে। চল চট করে একবার দেখে নি কি কি কোর্স করানো হয়। নাম্বার 1 বিএসসি ইন সাস্টেনেবল আর্কিটেকচার। নাম্বার 2 BARCH in Sustainable Architecture. Number 3 MARCH in Sustainable Architecture. Number 4 PhD in Sustainable Architecture. Number 5 MSc in Sustainable Architecture. Number 6 MARCH in Environmental Architecture. Number 7 Master in Sustainable Design. Number 8 Master in Sustainable Built Environment. 9 MA in Environmental Architecture. And number 10 M Engineering in Healthy and Sustainable Buildings. আচ্ছা, এই কোর্সগুলোর কারিকুলাম কি একই? মানে সবকটা কোর্সে একই বিষয় পড়ানো হয়ে থাকে? এই প্রোগ্রাম বা কোর্সগুলোয় যে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো হলো: নাম্বার 1 Contemporary Processes in Architectural Design. 2 Urban Conservation and Practice. 3 Landscape Ecology and Planning. Number 4 Sustainable and Green Building Design. Number 5 Appropriate Technologies and Sustainable Construction. 6 GIS Modeling in Urban Planning. 7 Sustainability and Energy Conservation in Landscape Architecture. Number 8 Material Conservation. 9 Research Methodologies in Architecture. Number 10 Performance Evaluation of Buildings. And number 11 হলো
এমার্জিং প্র্যাকটিসেস ইন হাউসিং। আচ্ছা, আমায় একটা কথা বল, এই আর্কিটেক্টদের কি আলাদা কিছু মাথায় রাখতে হয় গ্রিন বিল্ডিং বানানোর সময়? দেখ, তুই তো জানিস নিশ্চয়ই যে আর্কিটেক্ট হতে গেলে খুব ভালো ডিজাইনিং স্কিল থাকা দরকার। এছাড়াও একজন গ্রিন বিল্ডিং আর্কিটেক্টকে অনেক কিছু মাথায় রাখতে হয়। আমি এখানে কিছু পয়েন্টস বলে দিচ্ছি, যেমন ফার্স্টলি আশেপাশের পরিবেশে যেন কোনো প্রভাব না পড়ে সেরকম একটা সাইট বেছে নিতে হবে। ন্যাচারাল হ্যাবিটেটের যেন সংরক্ষণ হয় এবং পাবলিক ট্রান্সপোর্ট যাতে বেশি ব্যবহার করতে পারে মানুষজন, সেদিকেও খেয়াল রাখা দরকার, কারণ এতে কার্বন ফুটপ্রিন্ট কমে যায়। দ্বিতীয়ত, প্রাকৃতিক জল, আলো ও অন্যান্য শক্তি যাতে পুনর্ব্যবহার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাস্টেনেবল ম্যাটেরিয়ালের কথা তো আগেই বলেছি, এবং সেগুলো যেন স্থানীয় পরিবেশ থেকেই নেওয়া হয়। এরপর আসছে ঘরের প্রপার ভেন্টিলেশন, সেটার কথা তো মাথায় রাখতেই হবে। লো ভিওসি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে, ইনডোর ও আউটডোর প্ল্যান্টস রাখতে হবে, কিন্তু সঠিক ডিজাইন মেনে। বাড়ি তৈরির সময় থেকেই গ্রিন সার্টিফিকেটের ব্যাপারে আপডেটেড থাকতে হবে। আর ফাইনালি যেটা সব থেকে বড় কথা, সেটা হলো শুধু বানালেই হবে না, আজকের যুগে গ্রিন বিল্ডিং এর কতটা দরকার সেটা ক্লায়েন্টকে বোঝাতে হবে। যেহেতু এটার সাথে অনেকেই তেমন পরিচিত নন, তাই এর সুবিধাগুলো খুব ভালো করে বোঝাতে হবে। আচ্ছা, সোলার প্যানেলের ব্যাপার তো জানলাম, কিন্তু এছাড়া কি কি রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা হয়? দেখ, সোলার ফটোভোল্টেক অর্থাৎ পিভি প্যানেল ব্যবহার করা হয় যাতে সূর্যের আলো ইলেকট্রিসিটিতে কনভার্ট করা যায়। জল গরম করার জন্য সোলার ওয়াটার হিটিং সিস্টেম ব্যবহার করা হয়, তাতে ইলেকট্রিসিটি বা গ্যাসের খরচ কমে। কিছু কিছু এলাকা যেখানে খুব হাওয়া দেয় সেখানে উইন্ড টারবাইন লাগানো হয় যাতে সেটাও ইলেকট্রিসিটি উৎপাদন করে। এছাড়া ঘর গরম বা ঠান্ডা করতে জিওথার্মাল হিট পাম্প বসানো থাকে। কিছু কিছু গ্রিন বিল্ডিং এ বায়োমাস এনার্জি ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ব্যবহার করা হয়। বায়োমাস এনার্জি সাধারণত ফলমূল, শাকসবজি ইত্যাদি যা আমরা ফেলে দিই, বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়াল, সেসব থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এ তো একটা দারুণ ব্যাপার, কিন্তু আমি ভাবছি গ্রিন বিল্ডিং তৈরি করতে কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় আর্কিটেক্টদের? অসুবিধা তো আছেই, পারো এক এক করে বলছি সেগুলো। দেখ, প্রথমত এগুলো তৈরি করার ক্ষেত্রে কখনো কখনো প্রাথমিক খরচ বেশ ভালোই হয়ে যায়। সেকেন্ড, অনেক আর্কিটেক্ট বিল্ডারদের গ্রিন বিল্ডিং সম্পর্কে জ্ঞান খুবই সীমিত। নাম্বার 3, স্পেস ছোট হলে কিংবা জমি ভালো না হলে অথবা নানান ধরনের সমস্যার জন্য রিনিউয়েবল এনার্জির প্রয়োগ কষ্টকর হয়ে ওঠে। আর কখনো কখনো সাস্টেনেবল ম্যাটেরিয়ালসের জোগাড় করাটা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে এর কি কোনো সমাধান নেই রে? নিশ্চয়ই আছে। স্টেক হোল্ডারদের লাইফস্টাইল কস্ট অ্যানালিসিসের ব্যাপারে জানাতে হবে। আরও বেশি করে গ্রিন বিল্ডিং বানানোর উপর ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি করতে হবে। আর্কিটেক্ট, বিল্ডার ও ক্লায়েন্টদের অনলাইন বিভিন্ন রিসোর্স দেওয়া উচিত এবং আরও বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। ভারতের কোথায় কোথায় পড়ানো হয়? ভারতের অনেক জায়গাতেই এই আর্কিটেকচার পড়ানো হয়। আমি কয়েকটা ইনস্টিটিউটের নাম বলে দিচ্ছি। নাম্বার 1, কলেজ অফ আর্কিটেকচার, পুনে। নাম্বার 2, স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, নিউ দিল্লি। নাম্বার 3, স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, বিজয়ওয়াড়া। নাম্বার 4, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, হামিরপুর। নাম্বার 5, ভারতী বিদ্যাপীঠ ডিমড ইউনিভার্সিটি, দিল্লি। নাম্বার 6, MES কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কেরালা। নাম্বার 7, Gandhi Institute of Technology and Management, Andhra Pradesh. Number 8, Indian Institute of Technology, Roorkee. Number 9, Institute of Environmental Architecture. Number 10, Jawaharlal Nehru Architecture and Fine Arts University, Hyderabad. 11, IIT Kharagpur. Number 12, Manipal Academy of Higher Education. And number 13, National Institute of Technology. আচ্ছা, এবার বলতো এই কোর্স করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে গেলে বিজ্ঞান নিয়ে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং অন্তত 55% মার্কস পেতে হবে। সাধারণত ব্যাচেলার্স প্রোগ্রাম 3 থেকে 4 বছরের হয় এবং মাস্টার্স করতে গেলে 2 বছরের সময়সীমা লাগে। পুরো কোর্স করতে সাধারণত বেসরকারি কলেজগুলোয় 1 থেকে 3 লাখ টাকা মতো খরচ হতে পারে, তবে সরকারি কলেজে এর থেকে অনেক কম খরচে হয়। মোটামুটি 20,000 থেকে 40,000-এর মধ্যেই হয়ে যায়। এই সাইটে একটা সাইট লিংক দিচ্ছি, দেখ, এই সাইটটা দেখতে পারিস। আচ্ছা, কোর্স না হয় করলো, কিন্তু এরপর কোন পোস্টে ক্যান্ডিডেট চাকরি পাবে? কেন,
এরপর কেউ কেউ টিচার হয়ে ইউনিভার্সিটি ও কলেজে পড়াতে পারে, প্রাইভেট ফার্মে এনভায়রনমেন্ট কনসালটেন্ট হতে পারে, অথবা সরকারি কোনো প্রজেক্টেও কাজ করতে পারে। এছাড়াও এই জব প্রোফাইলগুলোতেও অ্যাপ্লাই করতে পারে, এই যেমন গ্রিন বিল্ডিং আর্কিটেক্ট, এনভায়রনমেন্ট রিসার্চ সায়েন্টিস্ট, প্রিজার্ভেশন আর্কিটেক্ট, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, ডেটা কালেক্টর অ্যান্ড অ্যানালিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বিল্ডিং কন্ট্রাক্টর, প্রজেক্ট আর্কিটেক্ট, প্রজেক্ট ডিজাইনার, আর্কিটেকচারাল প্রজেক্ট ম্যানেজার, ডিজাইন প্ল্যানার এবং ফাইনালি প্রাইভেট প্র্যাকটিস। কিছু বিখ্যাত কোম্পানির নাম বল না যারা আর্কিটেক্টদের হায়ার করে। কিছু কিছু টপ রিক্রুটার হলো ডিএলএফ, ইম্যাক্স, জিন্দালস, ভিএসএ স্পেস ডিজাইন প্রাইভেট লিমিটেড, এডিফাইস আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড। সরকারি ক্ষেত্রে ইউপিএসসি, বিভিন্ন সরকারি কলেজ ও ইউনিভার্সিটি। এছাড়াও পশ্চিমবঙ্গে কিছু গ্রিন বিল্ডিং আর্কিটেক্ট কোম্পানি আছে যারাও এই আর্কিটেক্ট হায়ার করে থাকে। বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইটগুলো একবার চট করে দেখে নাও। এছাড়াও লিঙ্কডইন, ইনডিড এবং অন্যান্য জব পোর্টালগুলোও ফলো করবে। আচ্ছা পড়ি, এই কোর্স করে কত স্যালারি বছরে পাওয়া যেতে পারে? দেখ, আমরা তো জানি যে স্যালারি নির্ভর করে জব পজিশন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার উপর। তবে শুরুতে একজন ফ্রেশার বছরে 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। এরপর যোগ্যতা, অভিজ্ঞতা যত বাড়বে স্যালারিও তত বাড়বে। তারপর বছরে 30-40 লক্ষ টাকাও আয় করতে পারে। পড়া শেষ করা মাত্রই তো যে কেউ সাস্টেনেবল বা গ্রিন বিল্ডিং আর্কিটেক্ট হয়ে যেতে পারে, তাই তো? না, তার আগে একটা লাইসেন্স লাগবে। সাস্টেনেবল আর্কিটেক্ট হতে গেলে কোর্স শেষ করে স্টেট লাইসেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে স্টেট ও কান্ট্রি লাইসেন্স আলাদা হয়, মানে রাজ্যের বাইরে কাজ করতে হলে আলাদা একটা লাইসেন্স বের করতে হয়। এগুলো শোনার পর মনে হচ্ছে দেশে আরো বেশি বেশি করে গ্রিন বিল্ডিং তৈরি হোক। দূষণ দূর করতে একটা দারুণ পদক্ষেপ এটা। নিজের বাসস্থান সম্পর্কে আমাদেরই সজাগ হতে হবে। হ্যাঁ, গ্রিন বিল্ডিং আর্কিটেকচার নন রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর নির্ভরতা অনেক কমিয়ে দেয়। এতে সাশ্রয় হয় অনেক বেশি আর পরিবেশও ভালো থাকে। তাই আমাদের এই বিষয়ে আরো সচেতন হতেই হবে। বন্ধুরা, গ্রিন বিল্ডিং আর্কিটেকচার সম্পর্কে তোমাদের কি ধারণা হলো? যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় বা গ্রিন বিল্ডিং আর্কিটেকচারের ব্যাপারে আরো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। পড়ি তো আছেই তোমাদের সাহায্য করার জন্য। একদমই। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম তথ্য আরো পেতে হলে সমৃদ্ধ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা উৎসাহ দিলে নিয়ে আসবো এরকম আরো নানান ভিডিও। আজ তাহলে আসি, টাটা।